আমি আগে বলেছি রচনা করেছেন লুইস ব্রাউন, প্রকাশ করেছেন রবার্ট আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন সেটা এই নাটকটির কাহিনীর সঙ্গে বলার জন্য আমি আইসেকে অনুরোধ জানাচ্ছি। My name is Kiara and I'll be reading the synopsis for The Game by Louise Bryant. So, life and death are played with dice over the lives of a young poet and girl. They're contemplating suicide, and life and death are deciding their fate through the game. Death tries to persuade the poet and the girl that love is not worth living, while life offers them the joys and sorrows of life. Please enjoy the show. Thank you. কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন হলুদ, ঘুম কেন ভেঙে গেল তার? কখনো হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাই এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রঙের মতো ঘাড় গুঁজি, আধার গুঁজে বুকে ঘুমাই এবার। চমৎকার, ধরা যাক দুই একটা ইঁদুর এবার। হ্যাঁ, আরে জীবন, তুমি এখানে এসো এসো, ভুলে যাও কি হারিয়েছো? নির্বোধ কারোর সঙ্গে খেলায় কোনো আনন্দ নেই। আজ রাতে কিন্তু আমি একটা জমজমাট খেলার প্রত্যাশা করছি, যদিও বিষয়টা আমার কাছে তেমন কিছুই না, স্রেফ একজনের আত্মহত্যা। আমার প্রিয়তম মৃত্যু, আমি আশা করি তুমি আমাকে একটু ফেভার করবে। ফেভার? ফেভার? বিষয়টা কি সাধারণ কারো আচরণের মতো হয়ে গেল না? আমি এখন পর্যন্ত এমন একজনকে পেলাম না যে কিনা একটি ফেয়ার গেমের ফলাফলকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। হারিবাজিটি যাই হোক, এই দুজনকে আমি চাই। আমি সত্যিকার অর্থে এই দুজনকে চাই। ওরা দুজনেই জিনিয়াস, আর তুমি নিশ্চয়ই জানো এই মুহূর্তে আমি বেপরোয়া ভাবেই জিনিয়াসদের চাই। আহা, অকৃতজ্ঞ বাচ্চারা আমার, প্রথমবার অসম্মানিত বোধ করার পরপরই আত্মহত্যার সিদ্ধান্তটা নিয়ে। আচ্ছা, আমি তোমাকে অজস্রবার বলিনি যে খেলা অবশ্যই খেলতে হবে? এটাই নিয়ম, এটাই আইন। তুমি জানো যেমন করে হোক আমি খেলবই। রাখো তোমার আইন, আইন সবসময় মৃত্যুর পক্ষেই যায়। দেখো, তুমি আমার সামনেই আছো, আর আমি একটা কথা সবসময় বলে থাকি, অযাচিত ভাবে কাউকে কোনো কথা বলার সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে এই পৃথিবীটাকে ঘৃণ্য আর নোংরা পরিবেশ সৃষ্টি করা। কোনো উপায় নেই, তুমি অবশ্যই খেলায় অংশ নেবে। খেলতে না যাওয়ার জন্য যে কেউ যে কোনো অজুহাতি দাঁড় করাতে পারে, তবে সবকিছুর পরও আমি একটা বিষয় জানি, এই খেলা শুরু হওয়ার আগেই যেন ওই দুজন এখানে পরস্পরের সঙ্গে মিলিত হয়। এই খেলায় অবশ্যই আমি জয়ী হব, আর আমার মনে হচ্ছে না তুমি যতটা বলছো তারা ততটা নিষ্পাপ। আচ্ছা, তাদের পরিচয় কি? এই সামান্য একটা কেসে আমি এত সময় দিতে আগ্রহী নই। একজন তরুণ আর একজন তরুণী, তরুণ একজন কবি আর তরুণী নৃত্যশিল্পী।
একজন শক্তিশালী পুরুষ আর একজন অপরূপা নারী। বাহ বাহ, চমৎকার, সেই পুরনো কৌশল। তুমি খুব চালাক। তুমি ভাবছো যদি তারা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায় তাহলে প্রেমে পড়ে যাবে এবং আমাকে ফাঁকি দেবে না। ভালো, ধরে নাও আমি নিষ্ক্রিয় হয়ে রইলাম, বিনিময়ে তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার কিংবা পারভেজ মোশাররফ, এদের যে কাউকে দুজনের বিনিময়ে দিয়ে দিতে পারি। তুমি কিন্তু খুব অসৎ আচরণ করছো। হ্যাঁ, তুমি সবসময় আমাকে প্রলুব্ধ করো যেন আমি সকল রাষ্ট্রনায়কদের নিয়ে যাই, অথচ আমি মোটেও তাদের চাই না। এর আগেও দেখেছি রাষ্ট্রনায়কদের পক্ষে খেলতে নেমে তুমি সবসময় ঝিমিয়ে পড়ো আর আমি একতরফা খেলে জয়ী হয়ে যাই। বন্ধু আমার, তাদের জন্য তুমি কোনো তর্কই করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক রেজিমেন্ট সোলজার দিয়ে দেবো। সোলজার? সোলজার? সোলজারদের প্রতি তোমার কোনো শূন্যতা আছে বলে আমার মনে হয় না। দুটো বিশ্বযুদ্ধের কথা বাদই দিলাম। এই হিসাব করে দেখো, বিগত কয়েক বছরে ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন, ইসরায়েল, ইউক্রেনে কত সোলজার তুমি হারিয়েছো আর এখনো হারাচ্ছ। অথচ তুমি ওই দুই নির্বোধ তরুণ তরুণীর জন্য এতটা উত্তেজিত হয়ে পড়েছো। তোমার নিরপেক্ষ বাণিজ্য চুক্তির অর্থ হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কিছুই না পাওয়া। তুমি খুব আবেগপ্রবণ। অবশ্য এ ধরনের আচরণে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়, তাই না? আমি তোমাকে যে কোনো কিছু দিয়ে দিতে পারি। চুপ করো, খুব দেরি হয়ে গেছে। দুজনের একজন এদিকে আসছে, দেখো। আমি তরুণ, একজন কবি। আজকে আমি এখানে এসেছি আত্মহত্যা করব বলে। প্রতিটি মানুষেরই বেঁচে থাকার কোনো না কোনো প্রণোদনা থাকে, এছাড়া কেউই বাঁচতে পারতো না। আমার কবিতা কিংবা গান কারো ভিতরেই আনন্দ জাগায় না, এখন কাউকেই ভাবায় না। এই আমারই অথর্ব সন্তান, আর আমি কেবল তাকে পরিচর্যা করে যাই। একজন নারীকে ভালোবেসেছিলাম আমি, সেই নারীও চলে গেল অন্য একজনের হাত ধরে অর্থের মোহে। আমি তো আর বিত্তবান নই, সামান্য শিল্পী। এই শিল্প জীবন আর ব্যক্তিগত জীবনে আমার মতো ব্যর্থ একটি মানুষের বেঁচে থাকা কি খুব জরুরি কিছু? খুব জরুরি কিছু? আমি তা মনে করি না। তরুণ, মৃত্যু, তুমি আমাকে ফাঁকি দিয়েছো। এতক্ষণ তুমি সময় নষ্ট করার জন্য আমার সাথে খেলার কথা বলেছো। আহা বন্ধু আমার, খেলা কি তা তোমাকে একটু বুঝতে হবে। খেলায় না জায়েজ বলে কিছু নেই, সবকিছুই জায়েজ। একটু হিসাব করে দেখো, তুমি যদি এখন এই তরুণের ব্যাপারে জয়ী হও তাহলে বাকি জনের ব্যাপারে এগিয়ে থাকবে। তখন তারা তুমি আমি জীবন, যা তোমার মাঝেই আছে। জীবন? আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি জীবন। তোমার কোনো কিছুই আমার আর প্রয়োজন নেই। তুমি কে? আমি মৃত্যু? স্বপ্নে যা ভেবেছিলাম তা থেকেও কি ভীষণ দূরবর্তী তুমি। আমি ভেবেছিলাম তুমি অন্ধকারময়, কঠিন এবং বহুরূপী, কিন্তু তুমি, আমি যদি ভুল করে না থাকি, তবে খুব সাধারণ প্রাত্যহিকতার মতো। আমার বয়স এখন এতটা অল্প নয়, এক সময় যা ছিল। প্রতিটি ব্যক্তি দিয়েই তুমি তা হিসাব করে নিতে পারো। ওদিকে তাকাও, দেখো, বাহ্য তো খুব ভীষণ হাসি খুশি আর সুখী, আর তারপরেও তুমি আমাকেই খুঁজছো। নিশ্চয়ই তুমি আমাকে ভালো জানো, কাঙ্ক্ষিত মনে করেছো, তাই না? হায়, সৌন্দর্য সরু চামড়া থেকে বেশি গভীর নয়। একদম ঠিক। ও মৃত্যু, আমি তোমাকে কয়েক সপ্তাহ ধরে খুঁজছি। ঠিক এই সময়ের মতোই আমি সর্বময় বর্তমান। আচ্ছা, তুমি আমাকে কোথায় খুঁজেছো? আমি বিষ পানের চেষ্টা করেছি, কিন্তু যখনই বিষ পান করতে যাব ঠিক তখনই ওরা আমার হাত থেকে বিষের পেয়ালাটি ছিনিয়ে নেয়। নিজেকে গুলিও করতে চেষ্টা করেছি আমি, কিন্তু ওরা আমাকে ধরে ফেলে। আমি আর পিস্তলের ট্রিগার টিপতে পারিনি মৃত্যু। ওরা সব নির্বোধ। আর তাই আমি এখানে এসেছি
আত্মহত্যা করবো বলে। অতি উত্তম সিদ্ধান্ত, কিন্তু খুব দ্রুতই তোমাকে তা করে ফেলতে হবে, তা নাহলে কেউ না কেউ চলে আসবে। শরৎরুণ, কেন তুমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছো? যদি তুমি নাই জেনে থাকো তবে শোনো এবার। তুমি কি সুন্দর শব্দে গান রচনা করার ক্ষমতা আমাকে দাওনি? গানের প্রতি ভালোবাসা দিলে, ভালোবাসার জন্যই গাইতে দিলে না আমায়। আর এখন তুমি জিজ্ঞেস করছো কেন আমি মরতে চাই। আমি কারো ভৃত্য নই। ভৃত্যরা বাঁচে শুধুমাত্র খাদ্য আর বস্ত্রের জন্য। তুমি তাদের কাছে ভীষণ আরাধ্য। হ্যাঁ, আমি তাদের কাছে আরাধ্য, ভীষণ প্রিয়। নিজেকে উষ্ণ রাখার জন্য যদি ভালোবাসা না থাকে তবে আমি সৌন্দর্য সৃষ্টি করতে পারি না। আর যদি সৌন্দর্য সৃষ্টি করতে না পারি তবে আমি বাঁচবো না। তুমি কি নিশ্চিত এইসব কিছু নেপথ্য কারণ ভালোবাসা? আমার ধারণা এটা শুধুমাত্র এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা আমি তোমাকে দিয়েছি। ভালোবাসার জন্য তোমাকে প্রস্তুত বলে মনে হচ্ছে না। মিথ্যে মিথ্যে ছলনা রাখো এবার তোমার। ভালোবাসা কি? হ্যাঁ, তুমি আমাকে একজন নারী দিয়েছিলে যে কিনা রাস্তায় ফুল বিক্রি করত। সোনার মতোই ছিল তার চুল, শুধুই সে নারী ছিল মার্বেলের মতো সাদা এক গোলা। আমি তার জন্য একটি গান গেয়েছিলাম, পৃথিবীও শুনেছিল সেই গান। ঠিক ঠিক সেই সময় এক অর্থশালী পুরুষ তাকে সোনার গয়না উপহার দিল, আর সেই নারী আমাকে উপহাস করে হাসতে হাসতে চলে গেল। ভালোবাসা, ভালোবাসা ওরকমই ছলনাময় বাছা। এদিকে এসো। তুমি খুব ভাগ্যবান, তরুণ বয়সেই তা উপলব্ধি করতে পেরেছো। এখন আমি নিশ্চিত তা ছিল নিছক আকাঙ্ক্ষা মাত্র। ও মৃত্যু, কেন সে এমন ছলনার আশ্রয় নেবে? একজন ভদ্রচিত খেলোয়াড়ি স্বভাবের মানুষের মতো আমি অবশ্যই ঘোষণা করছি, জীবন মৃত্যুর মতোই ভীষণ সত্য। শোনো তরুণ, শোনো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রিয়তমা কি তোমার গানের অর্থ উপলব্ধি করতে পেরেছিল? কি করে সে উপলব্ধি করবে? হ্যাঁ, নারী হবে ফুলের মতোই সুগন্ধময়, সুন্দর। উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। সবাই কি এরকম? খুব বেশি নারীর সঙ্গে তোমার পরিচয় হয়নি। আমি তোমাকে এমন এক নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেব যে তোমার সব গানের অর্থ বুঝতে পারবে। সে আসছে। তোমার মতোই আত্মহত্যা করার জন্য? না না, সে একাকী, নিঃসঙ্গ, তোমার জন্য প্রতীক্ষা করছে। আমার জন্য? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু সে তোমাকে চেনে, তোমার সব গান সে শুনেছে। এই শোনো, এদিকে এসো, এদিকে এসো। তুমি তো আমাকে কয়েক সপ্তাহ ধরে খুঁজছো, তাই না? তুমি কি আমাদের সব সস্তা মূল্যের ফাঁদে পা দিতে চাও? অনেক দিনে তো বাঁচলে, অনেক অভিজ্ঞতা হয়েছে তোমার। বোকাদের জন্য পৃথিবীতে কোনো জায়গা নেই, আছে সম্মানজনক মৃত্যু। ও মৃত্যু, আমাকে ক্ষমা করো মৃত্যু, ক্ষমা করো, ক্ষমা করো। ঠিক আছে। বিদায় জীবন, বিদায়। মৃত্যু, ওকে থামাও, তার আগে আমরা অবশ্যই খেলবো। সো এখন তুমি খেলার কথা বলছো? আহা জীবন, আমাকে একটু সাহায্য করো। ওকে আমাকে দিয়ে দাও, আর যে আসছে, যে তরুণী আসছে, সে হবে তোমার। না, কিছু দেই না, এই খেলা অবশ্যই খেলতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, চলো আমরা খেলা শুরু করি। নাও তুমি। নাও। ফোনটা বাইরে করলে ভালো। ফোনে বন্ধ করে কথা বলা প্লিজ। আমি জয়ী, আমি জয়ী, আমি জয়ী। এইবারও হলো না। আমি
আবারও তোমাকে হারালাম। জীবন, আমি তোমাকে ঘৃণা করি। ভালোবাসা ছাড়া তুমি মৃত্যুর চেয়েও নিষ্ঠুর। শীঘ্রই ওই তরুণী এখানে আসবে, আর তখন তুমি নিশ্চিতভাবেই বিবেচনা করবে আমি সুন্দর, প্রেমময়। আর তখনই সেই হাস্যকর ঘটনাটি ঘটবে। তুমি জানো তা হতে পারে। সত্যি প্রতিশ্রুতি দিচ্ছ? বাঁধ ভাঙা ভালোবাসা আসবে? আমি তরুণী, একজন নৃত্যশিল্পী, সুরে তালে দেহে জাগাই ছন্দের সুষমা। তবে কারো কাছে সেই নান্দনিক ভঙ্গি অপার্থিব হয়ে ধরা দেয় না। সবাই সেই অপূর্ব দেহবল্লরই উপভোগ করতে চায় মাত্র। অথচ নৃত্য আমার উপাসনা, আমার এই প্রার্থনা মানুষের কদর্য আকাঙ্ক্ষার অনলি পূর্বে, আর আমি বই বেরোবো শিল্পীর তকমা। খুব বেশি চাওয়া ছিল না আমার, একজন নির্ভরযোগ্য রুচি পিয়াসী মানুষ চেয়েছিলাম শুধু। পাইনি, তাই এই জীবন বড় বেশি ভার হয়ে উঠেছে। আমি মুক্তি চাই, আর এই জন্যই আমি এখানে এসেছি মরবো বলে। কে তুমি? আমি জীবন। প্রিয় জীবন, আমি অবশ্যই তোমাকে ত্যাগ করব। আমি আর এক মুহূর্ত তোমাকে বহন করতে পারছি না। তুমি ভীষণ ফ্যাকাশে, আলোহীন আর শীতল। কি জন্য তুমি এমন অভিযোগ করছো? আমি কি তোমাকে প্রভূত খ্যাতি দিইনি, দেবী শ্রদ্ধা আর সম্পদ? ভালোবাসা ছাড়া ওসবের কি বা মূল্য আছে? কি তোমার জীবনে প্রেম ভালোবাসা নেই? তাহলে প্রতিদিন সন্ধ্যায় যারা তোমার মঞ্চের সামনে হুমড়ি খেয়ে পড়ে, তোমার উদ্দেশ্যে ফুল আর অলংকার ছুড়ে দেয়, তারা তাহলে কি জন্য এসব করে? তাদের মধ্যে আবার একজন নিজেকে গুলিও করেছিল, কেননা তুমি তার দেওয়া ফুল গ্রহণ করনি, মারিয়ে গিয়েছিলে। বিশ্বাস করো প্রিয়ে, ওই সবই ছিল প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা না, সেগুলো ছিল কামনা। বাহ, তারা যখন তোমাকে চায় তা হয়ে যায় কামনা, আর তুমি যখন তাদের চাও তা হয়ে যায় প্রেম ভালোবাসা। না, ভালোবাসা অনুভব করা যায়, তা চেপে রাখা যায় না। তারা কেউ আমাকে ভালোবাসেনি, তারা আমাকে ভেঙে চুরে ধ্বংস করার জন্য কিনতে চেয়েছে মাত্র। আর সেই কারণে আমি তাদের দেওয়া ফুল মারিয়ে গেছি। আহ, অল্প বয়স্করা চিরকালই চূড়ান্ত ভাবে আবেগপ্রবণ হয়। বাহ বাহ, ভালো। তুমি যা করেছো তার জন্য তোমাকে সাধুবাদ জানাই। কিন্তু কেন? আর তুমি বা কে? আমি তরুণ, একজন কবি। কবি? ও, তুমি? আহা, আমি তোমার সবগুলো গান শুনেছি আমার হৃদয়ে নির্যাস ঠেলে। তোমার গানের প্রতিটি চরণ আমি চুমুই চুমুই ভরিয়ে দিয়েছি। যখন নাচতাম তোমার সব চরণগুলোর সাথে আমি নাচার চেষ্টা করতাম। আমার সেই সবগুলো গান তোমার 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 জন্যই ছিল। তোমার প্রত্যেকটি চরণ আমার প্রত্যেকটি স্টেপের জন্যই ছিল। মনে আছে? মনে আছে সেই গানের কথা? মনে আছে জীবনযাত্রা গানটির কথা? সে তোমার মতো আত্মহত্যা করতে এসেছে। কেন? তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গেছে, তাই। তার প্রেয়সী? হ্যাঁ। তার মানে সে কাউকে ভালোবাসতো? হ্যাঁ। আমি তোমাকে বিশ্বাস করি না। এমন মন ভোলানো পাগল করা গান যার, সে যে নারীকে ভালোবাসে কি করে সেই নারী তাকে ছেড়ে যাবে? তার গান সেই নারীর কাছে কোনো মূল্য বহন করে না। কোনো মূল্য নেই। তাহলে বুঝতে হবে সেই নারী তোমার ভালোবাসার উপযুক্ত নয়। সেই নারী তবে সেই সব পুরুষের মতোই যারা আমার জন্য মঞ্চের দরজায় বসে থাকতো। সে তোমার জন্য ধ্বংস হয়ে এত নিশ্চিত। জীবন এমনই, মাই ডিয়ার ইয়াং লেডি। লাভ ইজ অলওয়েজ ডিস্ট্রয়ার। তুমি ঠিক কথাই বলেছো। জীবন
ভালোবাসা, সুখ এইসব হচ্ছে মিথ। আমি কাউকে নিয়ে ভাবি, কোনো কিছুর কল্পনা করি এবং একসময় সেই সব ভাবনার কল্পনা বুদবুদ হয়ে উড়ে উড়ে যায়, কেটে যায়, আর ক্রমশ আমি নিঃসঙ্গ হয়ে পড়ি। না, যদি আমার প্রিয়তমা আমার মনের গহীনের আহ্বান শুনতে না পারে, বুঝতে না পারে, তবে কেউই তা বুঝতে পারবে না। তুমি ভাবছো, বিশ্বাস করছো না? আমি তোমার সব গানের সঙ্গে মেচেছি। আচ্ছা, জীবনযাত্রার গানের কথা নিশ্চয়ই তোমার মনে আছে? জমেছে সঙ্গপনে মনে মেঘ জমেছে সঙ্গপনে ভিজব তারি বর্ষাতে যদি বাহ বাহ, কি ভীষণ সুন্দর। যখন নাচছিলে মনে হচ্ছিল আলোর দুটো ডানা নিয়ে কেউ উঠছে, অনন্ত সুখ নিয়ে কেউ ভেসে বেড়াচ্ছে বাতাসে সমুদ্রের অবিরল গর্জনকে সঙ্গী করে। ক্যান ইউ ড্যান্স এগেইন ফর মি? আমার মেঘযাত্রা গানের সঙ্গে একবার নাচবে? তোমার সবগুলো গানই আমার প্রিয়, কিন্তু তোমার জন্য আর নাচবো না। আমি এখানে এসেছি মরবো বলে। আর তুমি তা ইতিমধ্যেই ভুলে গেছো। ও, তোমরা যে দুজন আত্মহত্যা করতে এসেছো, দুজন একই রকম। জীবনের ফাঁদ তোমাদের আবারও বোকা বানাচ্ছে। শোনো তরুণ, এদিকে এসো। আচ্ছা, তুমি তো অনেক নারীকে দেখেছো, আর এই নারীকেও এখন তুমি চেনো। কিন্তু আমি তরুণকে পেয়েছি, আমি তরুণকে পেয়েছি, আমি তরুণকে পেয়েছি। তরুণ অবশেষে প্রকৃত ভালোবাসার সন্ধান পেয়েছে। ভালোবাসা আগুনের মতো, যা সব কিছু পোড়ায়, এবং ফুল যা বৃক্ষে শোভা পায়। তুমি অবশ্যই মরবে না, আর আমি অবশ্যই এই নারীর জন্য যুদ্ধ করব। মৃত্যু থেকেও ভালোবাসা নিশ্চয়ই অনেক শক্তিশালী। তো জীবন, তুমি এটাই চেয়েছিলে? পৃথিবীর মহান প্রেমের কাহিনীগুলো মনে করে দেখো। পলা ও ফ্রান্সিসকা, রোমিও জুলিয়েট, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখা, আমি তাদের সবাইকে অভিযুক্ত করেছি। কেন তাদের ইচ্ছাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিজেকে সব পরিস্থিতির মাঝখানে নিয়ে আসো। হ্যাঁ, এই শোনো, একটু এদিকে এসো। আরে এসো না, এসো। তুমি ভাবছো সে তোমাকে ভালোবাসে? সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তার গানের সঙ্গে তোমার নাচ। সে একজন কবি, আর এই কবিরা সবকিছুর পরেও শুধু নিজেকেই ভালোবাসে। আর তার প্রেয়সী যে চলে যাওয়ায় সে আত্মহত্যা করতে চাচ্ছিল, দেখো ইতিমধ্যেই সে তাকে ভুলে গেছে। একদিন এভাবেই সে তোমাকেও ভুলে যাবে। শোনো, আমার সম্পর্কে তোমার এত প্রশ্ন কেন? আমি তো শুধুমাত্র মুহূর্তের জন্য কাউকে সুখী করতে পারি, কিন্তু প্রকৃত সুখ তো ভালোবাসায়, যা সৃষ্টিশীলতার অপূর্ব ছন্দের মাধ্যমেই কেবল পৃথিবীতে আসতে পারে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারবো না এটা অনন্ত অসীম, আমি তোমাকে নিশ্চয়তাও দিতে পারবো না তুমি তার হৃদয় থেকে কোনোদিন বিস্মৃত হবে না। সেটা তার একান্ত ব্যক্তিগত অনুভূতি, যার ফলে সে তোমার মাঝে ভালোবাসার উপাদান খুঁজে পেয়েছে। আর ভালোবাসার ক্ষেত্রে এটাই সত্যি।
মুহূর্তের জন্য যদি সর্বোচ্চ সুখ পাওয়া যায় একটি ঘন্টার তরে, তবে তাই তো বেঁচে থাকার জন্য পরম সম্পদ হয়ে থাকবে। শোনো, এদিকে। আরে এসো না। জীবন জীবন তোমাকে অনেক কিছুই অফার করেছে, কিন্তু আমি মাত্র একটি। কোনো কিছু নিয়ে গৌরব করার আগে সে তোমাকে নিঃস্ব করে দেয়, যা দিবালোকের মধ্যে স্পষ্ট। সে হিম শীতল পৃথিবীকে পাঠায় তোমাকে নিস্তেজ করে দেওয়ার জন্য। তোমার মনে দিয়েছে প্রেম আর আকাঙ্ক্ষা, আবার তা পূর্ণ হওয়ার আগেই তা কেড়ে নিয়েছে। প্রকৃতপক্ষে সে তোমাকে পালিয়ে যেতেই উত্তেজিত করেছে বারবার, আবার তা ধ্বংস করেছে উদার হিংস্রতার মধ্য দিয়ে। অতএব অতএব এসো, এসো, কাছে এসো, তোমার মনকে শক্ত করে বাঁধো, তোমার নির্বিরোধী হাতকে শান্ত করো। দেখো দেখো, আমি তোমার জন্য কি চমৎকার মুক্তি নিয়ে এসেছি, যেখানে রাজা এবং ভিখারী একই কাতারে দাঁড়ায়। এসো এসো, আমি তোমাকে অনন্ত শান্তির জগতে নিয়ে যাব। এসো এসো এসো। শান্তি? তুমি কে ভাবো আমি শান্তি চাই? আমি একজন নৃত্যশিল্পী, আমি অনুক্ষণ ঘূর্ণায়মান বাতাসের সন্তান। তুমি কি মনে করো সূর্যের আলোতে আমি অন্ধ হয়ে যাব? তরুণীর গান পৌঁছবে না আমার কানে? এসব আনন্দই আমার মাঝে আছে। এই অন্ধকারময় প্রতিবেশ সেসব বিবেচনা থেকে আমাকে মোটেও বিচ্যুত করতে পারবে না। ধুলোর আবরণ সে তো আমার চুলে, আমার চোখে, আমার নেচে ওঠা পায়ে। প্রিয়তমা, আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাব না। তরুণী এখন আমার। তুমি কিছু ভুলে যাওনি তো? দ্য গেম? ইতিমধ্যেই আমি অর্ধেক জয় করে ফেলেছি। তরুণীও ভালোবাসার সন্ধান পেয়েছে। উফ! মৃত্যুর ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার জীবন বিশ্বাসের পাই অর্পণ করেছে, আর তাই তাই আমরা তার জন্য আবার খেলবো। এটাই নিয়ম, এটাই আইন। খেলায় নামতে আমি মোটেও ভীত নই। মৃত্যু, এখন তুমি আমার। তোমার? আমি এখন তোমার? না জীবন, না, আমি তোমার চাইতেও বেশি জানা। এই খেলার মাধ্যমে ওই দুজনে একসঙ্গে ঝুলবে, ঝাঁপ দেবে অনন্ত অন্ধকারে। না, কিছুতেই না। তুমি একটা মিথ্যুক। আমি ইতিমধ্যে যুবককে জয় করেছি, সে মরতে পারে না। তুমি বলছো তরুণ মরতে পারে না? না। সত্যি? ভালো, কিন্তু যদি আমি জয়ী হই তাহলে তো তরুণীর মরতে বাধা নেই, তাই না? কিন্তু যদি তরুণী মারা যায় তাহলে তখন কি হবে? তরুণ তরুণীকে ভালোবাসে, কিন্তু তার মৃত্যুর পরে সে তো আর মরতে পারছে না। সে চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। চিরকালই সে তার মৃত্যুর জন্য প্রার্থনা করবে, যতদিন না পর্যন্ত তুমি তার মৃত্যুর জন্য আমার কাছে প্রার্থনা জানাবে। মৃত্যু, আমি তোমার কাছে করো জীবনে। দেখো, জীবন জীবন মৃত্যুর কাছে নতজানি হচ্ছে। হ্যাঁ না জীবন, না, আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারছি না। তার চেয়ে চলো আমরা বরং খেলা শুরু করি। তুমি শুরু করো। আমি আবারও জিতে
নিতান্তই ভাগ্যবান। কিন্তু ওই দুইজনের জন্য আমরা আবারও খেলবো, আর তখন সব ফলাফল আমার পক্ষেই আসবে। নিশ্চয়ই, কিন্তু ততদিন পর্যন্ত আমরা জীবিতই থাকবো। মৃত্যু, তুমি ক্ষমতাহীন, তোমাকে নিয়ে আমি মোটেও ভীত নই। আমি আমার প্রেয়সীকে তোমার কাছ থেকে দূরে দূরে নিরাপদে রাখবো। বাহ, জিনিয়াস, অদ্ভুত, তাই না? কি সাহস, কি শক্তি, কি অসাধারণ সুন্দর আমার প্রিয়তম। ওয়েল, সবকিছুর পরেও এটা একটা উপভোগ্য খেলা ছিল। তুমি খেলো জয়ী হওয়ার জন্য, আর আমি খেলি খেলা থেকে আনন্দ নেবার জন্য। এখানেই তোমার আর আমার পার্থক্য। কিন্তু একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো জীবন, কেন তুমি স্বপ্নচারী মানুষের জন্য এ ধরনের খেলায় নেমে পড়ো? ওদের প্রতি তুমি যতটা যত্নশীল, ততটা সোলজারদের প্রতি নাও। সোলজাররা আমার কাছে তেমন কোনো গুরুত্ব বহন করে না, যতটা না অন্যরা। একদিন স্বপ্নচারীরাই পৃথিবীতে তোমাকে সীমাবদ্ধ করে ফেলবে, আর তখন আমি আমার মতো করে খেলবো। ভালো, আমি মোটেও অবাক হচ্ছি না। কিন্তু রাষ্ট্রনায়কদের ব্যাপারটা একটু বলো তো। রাষ্ট্রনায়করা আমার শত্রু। তোমার কি মনে আছে ফ্রান্স রেভলিউশনের সময় আমি কেমন বেপরোয়া ছিলাম? এই কথাটা আমার সব সময় মাথায় থাকে। আর তোমাকে বলতে দ্বিধা নেই, আমি যদি একটি ভালো কম্বিনেশন ঘটাতে পারি, তবে তার জন্য জুয়াই নামতেও আমার আপত্তি নেই। খুবই ভালো কথা, আমি এতেও অবাক হচ্ছি না। ধরে নাও আমার একটি চোখ তোমার উপরই থাকবে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমি কিছুই ভণ্ডুল করব না। বাই দ্য ওয়ে, আগামীকাল রাতে কি খেলা হবে? কোভিড। হ্যাঁ, কোভিড। আর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই খেলায় পৃথিবীতে তুমি কোনো সুযোগই পাবে না। ভুলে যেও না, বিজ্ঞান আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। বিজ্ঞান? বিজ্ঞান বোকাদের খেলনা। আমি আমার জালে সবাইকে তুলে নেব, যে মানুষটা শিখছে আর যে মানুষটাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। কিন্তু মনে রেখো, ওই যে সূর্য প্রতিদিনই আশীর্বাদ নিয়ে আবির্ভূত হয়। না না, আমাকে সূর্যের কথা বলবে না, আমাকে সূর্যের কথা বলবে না, না, আমাকে সূর্যের কথা বলবে না। সম্মানিত দর্শক, আজকে আমাদের শেষ নাটকটি পরিবেশিত হলো দুজনের নাটক থাকবে। এই নাটকে যারা অভিনয় করেছেন তারা হলো কামাল মোহাম্মদ, বলদ এবং দীপা। এবং এই নাটকের সাথে সম্পৃক্ত যারা ব্যাকস্টেজে কাজ করেছেন, বাবু একাডেমি, রিয়া, আমি আপনাদেরকে মঞ্চের থেকে অনুরোধ জানাচ্ছি। আমি এদেরকে সবাইকে ধন্যবাদ দেব যে এটি হচ্ছে নাটকের পাওয়ার, ম্যানেজ করা, সব জায়গায় ম্যানেজ করা। আই হ্যাটস অফ টু ইউ গাইস, থ্যাংক ইউ। আগামীকালকে এবং পরশুদিন আগামীকাল প্রথমে আছে সেমিনার সকাল, তারপরে নাটক হচ্ছে ঢাকার আমার সংকটের শয়তান, তারপরে নাটক হচ্ছে তিন মাতালের কাণ্ড, কানাডার কারণ এসে গেছেন।
রোববার আমরা ঈশ্বরকে নিয়ে একটা ট্রিবিউট আছে 6টায়, তারপরেই নাটক মোমেনা চৌধুরীর গোধূলি বেলায় উনি আছেন এখানে, আপনারা জানেন ওনাকে দেখা হয়েছে রোববার, এবং শেষ নাটকটি হবে প্রোডাকশন হ্যামলেট এন্ড অফেলিয়া। সমস্ত কিছুতে আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করছি। আজকে শুরুর দিন থাকে একটু দেরি হয়েছে, আমরা শুভরাত্রি।